ঘরে বাইরে যথেষ্ট কোণঠাসা মোহাম্মদ ইউনূস। তার মাঝেই তার গলায় শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা। মোহাম্মদ ইউনূস চাইছেন শেখ হাসিনার অনলাইন বক্তৃতা যাতে বন্ধ করে দেওয়া হয়। তার দাবি, শেখ হাসিনার অনলাইন বক্তৃতার ফলে বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, কিন্তু মোদী সেই কথায় কোনো কর্ণপাতই করছেন না। ইউনূস তারেক বৈঠক নিয়ে কৌতূহল বাড়ছে দেশের রাজনৈতিক অঙ্গনে, যাকে ইতিবাচক হিসেবেই দেখছে দলগুলো। বিএনপি বলছে এটি হতে পারে রাজনীতির টার্নিং পয়েন্ট। অন্যদের কাছে নির্বাচনের সময় কিংবা জুলাই আকাঙ্ক্ষার ফাটল মেরামতের উদ্যোগ। তবে তার জন্য আক্ষেপ করতে হবে আরো কিছু সময়। বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল এক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে লন্ডন। আর এই আলোচনার মূল বিষয় হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠক। 13 জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক 13ই জুন। আমরা ঐতিহাসিক এই কারণে বলছি, 5ই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ কোন দিকে হাঁটবে, তো সেই দিক তখন নির্ধারিত হয়েছিল 8ই আগস্ট, যে জনাব ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ হাঁটবে, একটা সুন্দর নির্বাচন হবে, রাষ্ট্রের কিছু পরিবর্তন হবে, সংস্কার হবে। আর নির্বাচন নিয়ে প্রথম দিকেই আমরা জানতাম যে 2025-এর ডিসেম্বর অর্থাৎ 18 মাসের বেলায় নির্বাচন হবে, এমনটাই কথাবার্তা তৎকালীন প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের কাছ থেকেও আসছিল, তারপর হচ্ছে সেনাবাহিনীর কাছ থেকেও আসছিল, নানানভাবে আসছিল। কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মেজাজ রিয়াদ ফারুকী। দর্শক, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। দেশে যে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনা এবং রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে, একজন আরেকজনকে নিয়ে বিপক্ষ মন্তব্য করা, বিভিন্নভাবে যখন উত্তেজনা পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা সরাসরি একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বাকি অংশগুলো দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা একটু ধারাবাহিকভাবে ভিডিওটা একটু দেখে আসি। ইউনূস তারেক বৈঠক নিয়ে কৌতূহল বাড়ছে দেশের রাজনৈতিক অঙ্গনে, যাকে ইতিবাচক হিসেবেই দেখছে দলগুলো। বিএনপি বলছে এটি হতে পারে রাজনীতির টার্নিং পয়েন্ট। অন্যদের কাছে নির্বাচনের সময় কিংবা জুলাই আকাঙ্ক্ষার ফাটল মেরামতের উদ্যোগ। তবে তার জন্য আক্ষেপ করতে হবে আরও কিছু সময়। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। অতীতেই বাংলাদেশে রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচনের দিন তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বাদানুবাদের রাজনীতির বহতা নদীর জল গড়িয়েছে অনেক। তাই ঢাকা থেকে প্রায় 8000 কিলোমিটার দূরে লন্ডনের ডরচেস্টার যেন হঠাৎই হয়ে উঠেছে দেশের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু। সেখানেই শুক্রবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দল যাকে বলছে রাজনীতির টার্নিং পয়েন্ট। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি, যদি সবকিছু সঠিকভাবে চলে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর চোখও এখন লন্ডনে। আমরা মনে করি একজন রাজনৈতিক নেতা রাষ্ট্রের দায়িত্ব পালন করি যে কোনো ব্যক্তির সাথে যে কোনো স্থানে সৌজন্য সাক্ষাতে মিলিত হতে পারে, এটা ইতিবাচক রাজনীতিরই একটি অংশ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারেক রহমান ছাড়া আর অল্টারনেটিভ তাদের কোনো নেই। সেই জায়গার থেকে এই বৈঠকটা মনে করি বাস্তবতায় প্রাথমিকভাবে আমরা ভালো হিসেবে দেখছি। ইতিমধ্যেই সরকারের সাথে বিএনপি বা দলগুলোর যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে নির্বাচনের তারিখ বা শিডিউলকে কেন্দ্র করে, আমি নিশ্চয়ই আশাবাদী এই আলাপ আলোচনার ভেতর দিয়ে হয়তো এটা কাছাকাছি জায়গায় আসা যাবে। ধারণা করা হচ্ছে আলোচনায় চেষ্টা থাকবে জুলাই ঐক্যের ফাটল মেরামতের, পাশাপাশি উঠে আসতে পারে নির্বাচন সংস্কার কিংবা জুলাই সনদ সহ দেশের সার্বিক পরিস্থিতি, যাকে ঘিরে দেশের রাজনীতির আকাশে এখন উঠছে প্রত্যাশার বেলুন। আমরা আশা করব বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অবশ্যই এই শহীদের আকাঙ্ক্ষা, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের রাষ্ট্রের মৌলিক সংস্কার, সেটার জন্য যে আমূল পরিবর্তন দরকার, সেই পরিবর্তনের প্রতি আশা করি তিনি সাড়া দিবেন এবং এটার প্রতি শ্রদ্ধাশীল হবেন। তারেক রহমানকে নিশ্চয়ই কিছু বিষয় তিনি অফার করবেন, তাদের ভাবনা চিন্তাকে, আলাপ আলোচনাকে।
আর তারেক রহমান যখন কথা বলবেন তিনি তো শুধু বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন হিসেবে কথা বলবেন না, একই সাথে রাজনৈতিক দলগুলোর যে চিন্তাভাবনা, যে আকাঙ্ক্ষা বা জনগণের যে দাবি, তো নিশ্চয়ই সেটাও তিনি বিবেচনার মধ্যে রেখেই তিনি কথা বলবেন। কিন্তু তারপরে যদি বোঝা যায় আলাপ আলোচনা করে যে ডিসেম্বরের পরে আর 15 দিন কি জানুয়ারি মাসটা হয়তো লেগে যেতে পারে, আমার মনে হয় না আলাপ আলোচনা করে তারিখ পুনর্নির্ধারণ হলে এটা নিয়ে কোনো সমস্যা হবে। বহু আকাঙ্ক্ষিত এই বৈঠকে কি হবে সমঝোতা, নাকি উল্টো বাড়বে বৈরিতা? উত্তরটা আপাতত সময়ের হাতেই তোলা থাকছে। বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল এক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে লাঞ্ছন। আর এই আলোচনার মূল বিষয় হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠক। 13 জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতি সচেতন মানুষের দৃষ্টি এখন এই বৈঠকের দিকে। বিশেষ করে কি কি নিয়ে আলোচনা হতে পারে, যেগুলো সামনের দিনের রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে। অনেকে বলছেন এই আলোচনার মাধ্যমে নির্বাচন এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে চলে আসতে পারে। আবার আলোচনা হতে পারে রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর ইস্যু নিয়ে। তারও চেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো নির্বাচনকালীন সরকার এবং সেফ এক্সিট প্ল্যান নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। কিন্তু প্রশ্ন হলো এই বৈঠকে সমঝোতা হওয়ার সম্ভাবনা কতটুকু? যদি সমঝোতা না হয় তাহলে কি হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে পরিমাণ আলোচনা ও সংলাপ হয়েছে তা শুধু বাংলাদেশ কেন, সারা বিশ্বের ইতিহাসেই বিরল। সরকার এমনকি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছে সংলাপে বসার জন্য। তাতেও নির্বাচনের দিনক্ষণ এবং সংস্কার নিয়ে ঐক্যমত্যে পৌঁছার সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস জানালেন আগামী এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু তার সেই ঘোষণার সংকট কাটেনি, উল্টো আদৌ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ আরো বেড়েছে। এর মধ্যে প্রফেসর ইউনূসের লন্ডন সফর চূড়ান্ত হওয়ার পরপরই গুঞ্জন শুরু হয় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হতে পারে। যদিও সরকারি সফরসূচিতে এমন কোনো কর্মসূচি ছিল না, পরে জানা যায় এটি অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে। তবে গত 10 জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান তারেক রহমানকে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। এর অর্থ হলো সরকার বা প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আগ্রহেই এই বৈঠক হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে 13 জুন লন্ডন সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই বৈঠক হওয়ার কথা। মির্জা ফখরুল এই বৈঠককে রাজনৈতিক টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন। এই বৈঠকে কি আলোচনা হবে? বিএনপি কি তাদের পূর্ব ঘোষিত অবস্থান থেকে সরে এসে কি সমঝোতামূলক নির্বাচনে অংশ নেবে? নির্বাচন কি এপ্রিলেই হবে নাকি নতুন কোনো দিন তারিখ নির্ধারিত হবে? লন্ডনে অনুষ্ঠিতব্য এই বৈঠককে ঘিরে এসব নানা প্রশ্নের জবাব খোঁজা হচ্ছে জনপরিসরের আলোচনায়। সরকারের তরফে বৈঠকের কোনো নির্দিষ্ট এজেন্ডা জানানো হয়নি, বরং বলা হয়েছে আলোচনার বিষয় উন্মুক্ত থাকবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ, এগুলো যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। বিএনপির মতে সরকারের সঙ্গে বিএনপির যেসব বিষয় নিয়ে দূরত্ব তৈরি হয়েছে তার অনেক কিছুরই সমাধানের পথ বেরিয়ে আসতে পারে আলোচনার মাধ্যমে। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের একটি কথা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন এই বৈঠকের মাধ্যমে অনেক সমস্যার সমাধান হতে পারে। দর্শক, কি সেই ডাইমেনশন তা জানতে আমরা গত এক সপ্তাহে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে এই বৈঠক নিয়ে প্রকাশিত খবর ও মন্তব্য প্রতিবেদনগুলো পর্যালোচনা করেছি। কথা বলেছি বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে। সূত্রগুলো বলছে বৈঠকের দুই পক্ষেরই বেশ কিছু ইস্যু থাকতে পারে। সেসব ইস্যু নিয়ে আলোচনা ফলপ্রসূ হলে তবেই মির্জা ফখরুলের ইঙ্গিতবহ ডাইমেনশন দেখা দিতে পারে। ডাইমেনশন একটি বড় চমক হতে পারে নির্বাচনকালীন সরকার। সূত্রগুলো বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকারের রূপ ভিন্ন হতে পারে। সেজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের আগে পুনর্গঠন করা হতে পারে। যদি তাই হয় তাহলে তার আকার ও গঠন কিভাবে হবে, কাদের নিয়ে হবে, তাদের কাজের পরিসরই বা কি হবে, এসব নিয়ে বৈঠকে আলোচনা হবে। সাথে থাকবে নির্বাচনকালীন প্রশাসন সংক্রান্ত আলোচনা। এক্ষেত্রে নির্বাচন কমিশন পুনর্গঠন, পুলিশ এবং সিভিল প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হবে। ইতিমধ্যে জামাত ইসলামী এবং এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশন ও প্রশাসন নিয়ে ব্যাপক আপত্তি জানানো হয়েছে। কিভাবে এই সমস্যার সমাধান করা যাবে তা নিয়ে আলোচনা হবে বৈঠকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হলো আসন ভাগাভাগি। ডক্টর ইউনূস নিজে একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি ছাত্রদের রাজনৈতিক দল করতে বলেছিলেন।
কিন্তু গত 10 মাসে তাদের দলটি রাজনৈতিকভাবে প্রত্যাশা মতো এগোতে পারেনি। অ্যাক্টিভিজম ও সংসদীয় রাজনীতির ফারাকটা তারা ইতিমধ্যে বুঝে গেছে। সর্বশেষ বাস্তবতা ও মেরুকরণে জুলাই সংগঠকদের রাজনৈতিক অর্জন ও সম্ভাবনা ঝুঁকির মুখে পড়েছে। এমন অবস্থায় ডক্টর ইউনূস এনসিপি নেতাদের জন্য আসন চাইবেন। বিএনপির বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরের দিকে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্যের বাসায় এনসিপির 2 নেতার সাথে এমন আলোচনা হয়েছিল, কিন্তু তখন বৈষম্যবিরোধীদের ডিমান্ড বেশি থাকায় সে আলোচনা ভেস্তে যায়। যদি আসন ভাগাভাগির আলোচনা সফল না হয়, তাহলে বিএনপির প্রস্তাবিত জাতীয় সরকারের এনসিপিকে কতটুকু ছাড় দেওয়া হবে সেটি নিয়েও আলোচনা হতে পারে। তৃতীয় ইস্যু হলো সেফ এক্সিট প্ল্যান। নির্বাচনের চেয়ে ডক্টর ইউনূসের বেশি চিন্তা একটি স্মুথ সেফ এক্সিট প্ল্যান নিয়ে। জুলাই আন্দোলনে অনেক সংগঠক এরই মধ্যে বহু বিতর্কে জড়িয়ে গেছেন। তাদের রাজনৈতিক ভাগ্য এবং তাদের সে সময়কার ভূমিকার সাংবিধানিক প্রশাসনিক সুরক্ষার বিষয় নিয়ে অনেকেই ভাবছেন। বিষয়টি নিশ্চিত করার জন্য বৈষম্যবিরোধীরা জুলাই ঘোষণাপত্র জারির চেষ্টা করেছিল, কিন্তু বিএনপির আপত্তির মুখে সেটি ভেস্তে গিয়েছিল। সাথে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মানজনক বিদায়, তাদের নিরাপত্তা ও সুরক্ষা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনূসের কাছে। যদি সত্যি সরকার আগামী এপ্রিলের মধ্যে নির্বাচন দিয়ে বিদায় নিতে চায়, তাহলে তার আগে তার একটা সেফ এক্সিট প্ল্যান লাগবে। অন্তর্বর্তী সরকারের সুরক্ষার জন্য ইন্ডেমনিটি অধ্যাদেশ অনেক আগে থেকে ড্রাফট করে রেখেছে ডক্টর ইউনূসের সরকার। ওই অধ্যাদেশ যাতে আগামী সংসদে পাশ হয়, এমন নিশ্চয়তা চাইতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই 3টি ইস্যুর পাশাপাশি আরো 4টি ইস্যু নিয়ে আলোচনা করা হতে পারে। সেগুলো হলো সংস্কার কাজ, জুলাই সনদ, রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর ইস্যু। বাংলাদেশের একাধিক গণমাধ্যমে বলা হয়েছে, তারেক রহমানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের বৈঠকে সরকারের চলমান সংস্কার নিয়ে আলোচনা হবে। এক্ষেত্রে বিএনপি বরাবরই তাদের 31 দফার কথা বলছে। তারেক রহমান হয়তো মোহাম্মদ ইউনূসকে এই বিষয়গুলো স্মরণ করিয়ে দেবেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনার বিষয়ে সেখানে উঠে আসবে। সবশেষ চাঁথাম হজের আলোচনায়ও ডক্টর ইউনূস বলেছেন, জুলাই সনদ হবে আগামী নির্বাচনের পথরেখা। এটি জুলাই মাসের মধ্যেই চূড়ান্ত হবে। এই সনদ নিয়ে বিএনপি যাতে ক্রিটিক্যাল না হয় সেরকম একটি প্রতিশ্রুতি চাইবে সরকার। তবে এই ইস্যুতে সবচেয়ে বড় জটিলতা তৈরি হতে পারে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অবস্থানের কারণে। রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর ইস্যু নিয়ে সরকার এক ধরনের অচল অবস্থার মধ্যে পড়ে গেছে। এই দুটি ইস্যুতে বিএনপি সহায়তা চাইতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন হলো, ডক্টর ইউনূসের এসব চাওয়ার বিপরীতে তারেক রহমানের পক্ষ থেকে কি কি ইস্যু থাকবে, সেগুলো কি? স্বাভাবিকভাবে নির্বাচন হবে ইউনূস তারেক আলোচনার মূল বিষয়। প্রধান উপদেষ্টা সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে, কিন্তু বিএনপি এই সময়সীমা মেনে নেয়নি। তাদের মতে এপ্রিল মাস নির্বাচনের জন্য মোটেই উপযোগী নয়, কারণ তখন প্রচন্ড গরম, ঝড় বৃষ্টির সংখ্যা থাকে, তার আগে রোজা ও ঈদ উল ফিতর রয়েছে, এসএসসি পরীক্ষাও থাকবে। রাজনৈতিক দলগুলোকে রমজান মাসে যদি নির্বাচনী প্রচারণা চালাতে হয়, তাহলে নির্বাচনী ব্যয় দ্বিগুণ হবে এবং সমাবেশে লোকজন আনা কঠিন হবে। বিএনপি এখন পর্যন্ত চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে অনড় ছিল। তবে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমের খবর হলো, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মনে করেন ডিসেম্বরে সম্ভব না হলে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য উপযুক্ত সময়। অনেকেই মনে করেন এপ্রিল ও ডিসেম্বরের মাঝামাঝি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ হতে পারে নির্বাচনের জন্য সবচেয়ে উপযোগী সময়। কিন্তু সরকারের সূত্রগুলো বলছে, ডক্টর ইউনূস এই প্রস্তাবে রাজি হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ অন্তর্বর্তী সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জুলাই হত্যাকাণ্ডের কয়েকটি মামলার বিচার আপিল নিষ্পত্তি সহ শেষ করতে চায়। তা করতে না পারলে নির্বাচনের আগে আন্তর্জাতিক চাপে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা সরকার দিয়ে রেখেছে সেটি তুলে দিতে হবে। লন্ডনে স্থানীয় আওয়ামী লীগ ডক্টর ইউনূসের জন্য যে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছেন, তাতে অন্তর্বর্তী সরকার এবং তাদের স্টেক হোল্ডারদের প্রধান ভয় এখন আওয়ামী লীগকে নিয়ে। ডক্টর ইউনূসের সবশেষ সাক্ষাৎকার ছাপা হয়েছে ব্রিটেনের দ্য টেলিগ্রাফ পত্রিকায় 12 জুন। সেখানে তিনি বলেছেন, এপ্রিলে নির্বাচন দিয়ে তারা অদৃশ্য হয়ে যাবেন। সরকারের পরিকল্পনা হলো জুলাই ঘোষণা ও সনদে বিচার শেষ করে নির্বাচনে যাওয়ার বিষয়টি উল্লেখ করে রাখা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি আদায়ের জন্য বিএনপির উপর সমমনা 30টি দলের চাপ আছে। সেক্ষেত্রে বিএনপির পক্ষে বড় জোট ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত সময় দেওয়া সম্ভব। অন্যদিকে এপ্রিল থেকে সরে আসলে সরকারের জন্য তার পক্ষের দলগুলোর কাছে একটি বড় নৈতিক পরাজয় হিসেবে দেখা দিতে পারে। পরিস্থিতিটা দুই পক্ষের জন্য হয়ে গেছে শ্যামরাখি না কুলরাখির মতো অবস্থা। ঘরে বাইরে যথেষ্ট কোণঠাসা মোহাম্মদ ইউনূস। তার মাঝেই তার গলায় শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা। মোহাম্মদ ইউনূস চাইছেন শেখ হাসিনার অনলাইন বক্তৃতা যাতে বন্ধ করে দেওয়া হয়। তার দাবি, শেখ হাসিনার অনলাইন বক্তৃতার ফলে বাংলাদেশে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, কিন্তু মোদী সেই কথায় কোনো কর্ণপাতই করছেন না। তাতেই
নালিশ করতে শুরু করেছেন মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে লন্ডনে রয়েছেন মোহাম্মদ ইউনূস, সেখানেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আমি কেবল বলেছিলাম যে আপনি তাকে আতিথ্য দিতে চান, আমি আপনাকে সেই নীতি ত্যাগ করতে বাধ্য করতে পারি না, তবে দয়া করে আমাদের সাহায্য করুন। তিনি বাংলাদেশি জনগণের সঙ্গে যেভাবে কথা বলছেন সেভাবে যেন কথা না বলেন। তিনি আরও বলেন, তিনি ঘোষণা যেন করেন যে অমুক দিন অমুক সময় তিনি কথা বলবেন আর পুরো বাংলাদেশ খুব রেগে যায়, এটা যেন বন্ধ হয়। যার জবাবে ভারতের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছিলেন, এটাও কিন্তু বলছেন মোহাম্মদ ইউনূস, মানে মোদির কি জবাব ছিল সেটাও ইউনূস বলে দিচ্ছেন। কি বলছেন মোদি নাকি বলেছেন এটি সোশ্যাল মিডিয়া, এটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। ভারত থেকে বাংলাদেশ যা আশা করেছিল তা করছে কিনা জানতে চাইলে ইউনূস দ্বিধা ছাড়াই উত্তর দেন। তিনি বলেন না, তিনি নিশ্চিত করেন যে বাংলাদেশ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে চিঠি লিখেছে এবং আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। তিনি আরও বলেন, ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া শুরু করেছে, তারা হাসিনার কৃত অপরাধের জন্য তাকে নোটিশ পাঠিয়েছে, আরও অনেক অপরাধ আসছে, তাই তাদের এই ধরনের নোটিশের জবাব দিতে হবে। আমরা একটি আইনি প্রক্রিয়া অনুসরণ করছি, আমরা চাই এটি আইনি হোক, খুবই যথাযথ। আমরা নিশ্চিত করতে চাই যে আমরা রাগের বশে কিছু যেন না করি। মোহাম্মদ ইউনূস বড় বড় বক্তৃতা দিতে গিয়ে তিনি এই চ্যাথাম হাউসের আলোচনা সভায় কি বলেছেন শুনুন। Finally, 5th of August, the government disappeared. So all this anger is in there, and the whole anger and everything is now transferred in India because the Prime Minister went there and started, not only she's living there, the problem is, when I had a chance to talk to Prime Minister Modi, I just simply said, you want to host her? I cannot force you to abandon that policy, but please help us in making sure she doesn't speak to Bangladeshi people the way she is doing. She announces on such and such day, such and such hour she will speak, and the whole Bangladesh get very angry. That's why she's speaking. Why is she keeping this whole anger thing inside of us now? And is India doing what you asked? No. Modi's answer, I quote, he said, it's a social media, we cannot control it. What can you say? It's an explosive situation. You can't just walk away by saying it's a social media. So this is what is still going on. শুনলেন তো মোহাম্মদ ইউনূসের বক্তব্য, এবং এত রিল্যাক্টেন্ট প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কি কথা হয়েছে সেই কথা তিনি এরকমভাবে বললেন বিস্তারিত। ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া শুরু করেছে, হাসিনার কৃত অপরাধের জন্য তাকে নোটিশ পাঠিয়েছে, আরও অনেক অপরাধ আছে ইত্যাদি, এই সমস্ত বক্তব্য মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন। ইউনূস লন্ডন সফরে রয়েছেন, সেখানে গিয়েও তিনি চরম বিক্ষোভের মুখে পড়েন। পথে নামেন আওয়ামী লীগের সমর্থকরা, তাদের হাতে ছিল ব্যানার, পোস্টার, তারা বলতে থাকেন বাংলাদেশ এখন রাজাকার ও জামাতের হাতে চলে গিয়েছে। এবং এই মুহূর্তে যে ভিডিও আপনাদের দেখাবো সেই ভিডিওতেই স্পষ্ট হবে যে মোহাম্মদ ইউনূস এবং তার প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধে মানুষের কতটা ক্ষোভ রয়েছে। দেখুন সেই ভিডিওটা। জানা যাচ্ছে ইউনূসের নাকি বাকিংহাম প্যালেসে কিং চার্লসের সঙ্গে দেখা করার কথা। শুধু তাই নয়, কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার কথাও রয়েছে তার। তবে বাস্তবে দেখা যাচ্ছে অদ্ভুত ছবি। ইউনূস ব্রিটেনে পৌঁছলেও তাকে স্বাগত জানানোর জন্য প্রশাসনের তরফে কেউই ছিল না। অন্যদিকে দেখা গেল ইউনূসের সফরের কথা শুনেই রাস্তায় অনাবাসী বাংলাদেশিরা নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন, তারা প্রতিবাদ করেন, স্লোগান দেন ইউনূসের বিরুদ্ধে। শুধু তাই নয়, ইউনূসের কুশপুতুলে জুতোর মালা পরানো হয়, ডাস্টবিনে মোহাম্মদ ইউনূস ও তার প্রেস সচিব শফিকুল আলমের ছবিও লাগানো হয়। এই ভিডিওটা আরো একবার দেখুন আপনারা। এবং আমরা তো ওনারা
এবারে প্রশ্ন হচ্ছে, চ্যাথাম হাউসে এই আলোচনা সভায় মোহাম্মদ ইউনূস তিনি প্রশ্ন তুলছেন এবং অভিযোগের সুরে প্রশ্ন তুলছেন ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এবং একটি নির্বাচিত দেশের, একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত প্রধান তার বিরুদ্ধে কথা বলছেন। কে কথা বলছেন? কথা বলছেন একটি দেশ যেই দেশটি অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, এমন একটি দেশ যেখানে অশান্তি বিরাজ করছে, একটি দেশ যেখানে উগ্র মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, সেই দেশের অনির্বাচিত একটি সরকার, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টা। গণতন্ত্রের কোনো ভাবধারা সেখানে এই মুহূর্তে বিরাজ করছে না, যেখানে একাধিক বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে নির্বাচন সংগঠিত করার জন্য দাবি জানাচ্ছেন। সেখানে মোহাম্মদ ইউনূস তিনি শুধুমাত্র নিজের স্বেচ্ছাচারিতা বজায় রাখার জন্য এবং একটিমাত্র রাজনৈতিক দল, নবগঠিত রাজনৈতিক দল এনসিপি, তাদের দাবি মতো সেই নির্বাচনকে পিছিয়ে নিয়ে গেলেন এপ্রিল মাসে, 2026 সালের এপ্রিল মাসে। একবার ভেবে দেখুন যে মোহাম্মদ ইউনূস নিজে কীরকমভাবে স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে এই ধরনের বক্তব্য তিনি রাখছেন। প্রশ্ন হচ্ছে, তিনি নিজের দেশে কথা বলছেন না কেন? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে, এবং একই সঙ্গে বিভিন্ন খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করবেন। আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক 13ই জুন। আমরা ঐতিহাসিক এই কারণে বলছি, 5ই আগস্ট সরকার পতনের পর বাংলাদেশ কোন দিকে হাঁটবে, তো সেই দিক তখন নির্ধারিত হয়েছিল 8ই আগস্ট, যে জনাব ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ হাঁটবে, একটা সুন্দর নির্বাচন হবে, রাষ্ট্রের কিছু পরিবর্তন হবে, সংস্কার হবে। আর নির্বাচন নিয়ে প্রথম দিকেই আমরা জানতাম যে 2025-এর ডিসেম্বর অর্থাৎ 18 মাসের বেলায় নির্বাচন হবে, এমনটাই কথাবার্তা তৎকালীন প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের কাছ থেকেও আসছিল, তারপর হচ্ছে সেনাবাহিনীর কাছ থেকেও আসছিল, নানানভাবে আসছিল। কিন্তু যতই দিন গড়াচ্ছে নির্বাচনকে নিয়ে নানান টালবাহানা সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে। বিএনপি মনে করছে কৌশলগতভাবে সরকার লম্বা সময় ধরে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বা থাকার জন্য নানান ফন্দি ফিকির আসছে। এই নিয়ে যখন মাঠ উত্তপ্ত, আপনারা জানেন যে সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন। আর আমি যখন এই ভিডিওটি পাবলিশ করছি তখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জনাব তারেক রহমান বৈঠকে বসেছেন 1-to-1। সম্ভবত জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুজনের মধ্যে এই বৈঠকটা হচ্ছে, কারণ 1-to-1। এর মাঝখানে আমরা দেখছি বাংলাদেশ থেকে আমির খসরু সাহেব সহ আরো অনেকেই লন্ডনে গিয়েছেন এই বৈঠককে কেন্দ্র করে। তো লন্ডনে এই 1-to-1 বৈঠকে মিলিত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর এই তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান। সকাল 9টায় লন্ডনের পার্ক লেইন হোটেল ডোরচেস্টারে প্রধান উপদেষ্টা ওনার সাথে তারেক রহমানের এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এখানে আলোচনার ইস্যু তো অনেক কিছু, বাট এখানে মূল আলোচনা হচ্ছে নির্বাচন, আর কিছুই না। রাজনৈতিক উত্তেজনা, নির্বাচন নিয়ে জটিলতা এবং সরকার ও অন্যান্য দলের টানা পোড়নের মধ্যে এই বৈঠকটি চলছে। আর এটা নিয়ে সারা বাংলাদেশ আপনারা অপেক্ষা করছেন যে এই বৈঠকের পর ফলাফলটা কি আসে। তবে 1-to-1 হওয়াতে আমার কাছে মনে হয়েছে ভালো হয়েছে। হয় কি যে বের হইয়া এক একজনের মতন মন গড়া বক্তব্য দিবে। তো তারেক রহমানের সাথে কি আলোচনা হয়েছে, কি হবে, কারণ আলোচনায় বসলে অনেক কথাবার্তা আসবে, কিছু অফিসিয়াল কিছু নন অফিসিয়াল, খুনসুটি হবে, বিভিন্ন কথাবার্তা হবে, একটু রাগ উত্তেজনা হইতে পারে, কারণ দুজনই দেশের বর্তমান ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ। তো এই মুহূর্তে আইসা এই বৈঠকটার ভ্যালু বুঝতে পারছেন কি নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকটা ফলপ্রসূ হবে এবং এর মাধ্যমে সরকারের সাথে বিএনপির সম্পর্ক নিবিড় হবে এবং অনিশ্চয়তায় থাকা বিভিন্ন জাতীয় এবং রাজনৈতিক ইস্যুগুলোতেও আজকে এই বৈঠকের পর পরিবর্তন আসতে পারে। তবে বিএনপির দাবিটা যতটুকু জানা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, কেউ কেউ বলছেন যে ফেব্রুয়ারি হলেও বিএনপি মানবে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। আবার এখন পর্যন্ত যেহেতু বৈঠকের পর তাদের ব্রিফিং আমরা শুনি নাই, সেখান থেকে এখন নানান গুজব তথ্য ডালপালা মেলতে পারে। তবে যতদিন আমরা এখানে বুঝতে পারছি টোটাল এই আয়োজনের মূল ফোকাস হচ্ছে নির্বাচন, এমনকি বিএনপি সর্বোচ্চ লেভেলে ডক্টর ইউনূসের কাছে রিপ্রেজেন্ট করবে বা জনাব তারেক রহমান যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া উচিত, কি কি কারণে, ডিসেম্বরের পরে গেলে কেন আসলে এই নির্বাচনটা ডিস্টারবেন্স হবে, বিশেষ করে এপ্রিলে, কারণ রমজান মুখোমুখি থাকবে, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে, সারাদিন রোজা রাখা ভোটার সমাবেশ মিটিং মিছিল, সারা দেশে ঝামেলা হবে। আবার যারা নির্বাচন করবেন তাদের সোনা ভোটের খরচ একটু বাইরে যাবে, কারণ ইফতার পার্টি ঘন ঘন হইতে হবে, বিশাল আয়োজন, খিচুড়ি, বিরিয়ানি, এরকম নানান বিষয় আছে। তারপরে পরীক্ষা আছে, গরমকাল থাকবে, সেনাবাহিনী মাঠে ডিপ্লয়েড থাকবে, সেনাবাহিনীকে এতদিন মাঠে রাখা উচিত না, এরকম নানান বিষয়গুলো সামনে প্রেজেন্ট করবে। তবে এখন এখানে কি হয় আজকের এই বৈঠকের পর সেটা হয়তো আমরা একটু পরেই জানতে পারবো। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।